সিগারেট খাওয়া আমার নিত্যদিনের অভ্যাস না। যখন আমি খুব রাগান্বিত বা চিন্তিত থাকি বা যখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলি, তখন সিগারেটের ধোঁয়ার মাধ্যমে নিজের কষ্ট, রাগ, চিন্তা আর অভিমানগুলোকে উড়িয়ে দিই। সিগারেটে কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দিলাম। তারপর টান টান হয়ে নিজের বিছানায় শুয়ে পড়লাম। মাথার নিচে দুহাত রেখে চোখ বুঝলাম। মেঘ খাবার খেয়ে এসে 2-3 ঘন্টা টানা পড়াশোনা করছে। এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে 1 মাসও হয়নি, কিন্তু পড়াশোনা যেন 3 গুণ বেড়ে গেছে। অ্যাডমিশন একটা বড় যুদ্ধ, যার একমাত্র অস্ত্র পড়াশোনা, সাথে জড়িয়ে আছে ভাগ্য। পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়ে নতুন মোবাইলটা হাতে নিল মেঘ। কিন্তু করবে কি সে? না আছে ফেসবুক, না আছে অন্য কোনো অ্যাকাউন্ট। ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইলটা রেখে দিল। শুয়ে শুয়ে ভাবতে লাগলো আবির ভাইকে ধন্যবাদ জানানো দরকার, কিন্তু সে তো ভয়ে দাঁড়াতেই পারে না তার সামনে। তারপর পুরনো স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। মেঘ তখন সবে মাত্র ক্লাস 5-এ পড়ে, বয়স তখন 9 থেকে 10 বছর। তখন তার একজন জয় নামে বন্ধু হয়েছিল, ছোটদের মতোই বন্ধুত্ব। 1 সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্বের। 7 দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘ আর জয়কে একসাথে খেলতে দেখে। সবার সামনে মেঘের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়ে রাগান্বিত কণ্ঠে বলেছিল, তোকে যদি আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে। তারপর বোনটাকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে। 2 গালে আবিরের 5 আঙ্গুলের দাগ বসে গিয়েছিল। সেই থাপ্পড়ের পর মেঘ 1 সপ্তাহ জ্বরে পড়েছিল। ছোটবেলা থেকেই সে খুব অভিমানী। সেই ভয় আর আতঙ্কে আর কখনো আবিরের দিকে চোখ তুলেও তাকায়নি সে। কথা বলা তো দূরের কথা, আবির বাসায় থাকলে রুম থেকেও বের হতো না। আবিরও কখনো খোঁজ নেয়নি মেয়েটার। ছোট্ট মেঘের মনে তখন থেকেই জন্ম নেয় আবির ভাইয়ের প্রতি অভিমান, অভিযোগ, কষ্ট আর বিতৃষ্ণতার। তার 2 বছর পরই দেশ ছাড়ি আমি। সেই সময়ের মধ্যেও মেঘ তার সাথে এক টেবিলে খেতেও বসেনি। আবিরকে দেখলেই পালাতো সে। বিদেশে যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলেছে, কিন্তু মেঘের সাথে বলেনি কখনো। 2-3 বার খোঁজ নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মেঘ ভয়ে কথা বলেনি। এত বছর পর বড় ভাই দেশে এসেছে, কিন্তু এখনো দেখা হয়নি তাদের। এর মধ্যে আবির আবার মারপিট করেছে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো সে। ভোরবেলা থেকেই বাড়িতে রান্নার ধুম পড়ে যায়। 3 ভাই সকালেই খেয়ে অফিসে চলে গেছে। মিম আর আদিও স্কুলে যায়। মেঘ ঘুম থেকে উঠে 8টায়। তারপর প্রতিদিনের রুটিন, কোচিং, টিউশন আর পড়াশোনা। আজকেও ব্যতিক্রম হলো না। ঠিক 12টায় ঘর থেকে বের হলাম আমি। ধীর গতিতে নিচে নামলাম। আমার চিন্তিত মুখ দেখে মা জিজ্ঞাসা করলেন, কিছু হয়েছে বাবা? আমি মুখের ভার ভাব বজায় রেখে বললাম, কিছু হয়নি, খেতে দাও। আমি খাবার খাচ্ছি আর মা আমাকে শান্ত স্বরে বুঝাচ্ছেন, এটা করো না, ওটা করো না। খাওয়া শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলাম আমি। মেঘ বাড়ি ফিরেছে 1 ঘন্টা হলো। তানভীর রুম থেকে দৌড়ে এসে বলল, বড় আম্মু, ভাইয়া কোথায়? মালিহা খান আতকে উঠে বললেন, ও তো 2-3 ঘন্টা আগেই বের হয়েছে। তানভীর বলল, ইস, মিস করে ফেললাম। তারপর সে আমাকে ফোন দিল। তানভীর বলল, ভাইয়া তুমি কোথায়? তানভীরের চোখে মুখে উত্তেজনা স্পষ্ট। সে বলল, বড় আম্মু, কাকা কাকি সবাই কোথায়, বাহিরে চলো। সবাই বের হলো। এর মধ্যেই বাইকে করে বাড়িতে ঢুকলাম আমি। নীল রঙের চকচকে বাইক, হেলমেটও নীল কালার। হেলমেট খুলতে খুলতেই সবার দিকে তাকালাম। মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বাড়ির সবার উদ্দেশ্যে বললাম, বাইকটা কিনেছি, কেমন হয়েছে? আমার কণ্ঠে মেঘের হুঁশ ফিরলো। দাঁড়িয়ে থাকতে পারলো না সে। দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। মিম আর আদি খুশিতে লাফাচ্ছে। মা জিজ্ঞাসা করলেন, বাসায় গাড়ি থাকতে বাইক কেন? আমি বললাম, আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না। বড়রা খুশি হতে পারলো না, কারণ এই বাড়িতে বাইক নিষিদ্ধ। কিন্তু আমি বিদেশ থেকে ফিরেই বাইক কিনে ফেলেছি। এর পরিণাম কি হবে তা ভেবেই সবাই চিন্তিত। মেঘ জানালা দিয়ে তাকিয়ে আছে। হঠাৎ নিজেকেই নিজে প্রশ্ন করলো, বাই এনি চান্স আমি কি হিটলারটার উপর ক্রাশ খাইছি? জোরে শ্বাস ঝেড়ে নিজের মাথায় গাঁটটা মেরে মেঘ বলল, ছি মেঘ, কি ভাবছিস এসব তুই? কেউ কি তার চাচাতো ভাইয়ের ওপর ক্রাশ খায়? ভালো ভদ্র হলেও তো মানা যেত, কিন্তু এমন বদমেজাজি আর হিটলার স্বভাবের কেউ কি কারো ক্রাশ হয়? যে ছেলে আমার 10 বছর থাকাকালীন আমার গায়ে হাত তুলেছিল, সে আর যাই হোক আমার ক্রাশ হতে পারে না। এটা ভাবতেই মেঘের বুক ভেসে আসে কষ্টে। নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে। প্রথম কল দিতেই সে রিসিভ করলো। বন্যা বলল, আসসালামু আলাইকুম, কেমন আছো? মেঘ বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? বন্যা বলল, হঠাৎ আমায় স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে? মেঘ রাগান্বিত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলল, তুই আজকে কোচিং এ আসিসনি কেন? কি যে একটা জিনিস মিস করছিস? বন্যা বলল, কি মিস করেছি বলে ফেলো বান্ধবী। মেঘ বলল, এখন বললে কি আর সেই ফিলটা পাবি নাকি, আজব। বন্যা বলল, আরে বলো তুমি,
কাল শুক্রবার কোচিং বন্ধ, আবার দেখা হবে রবিবার, ততদিন সহ্য হবে না। মেঘ বলল, আমার হাতে এখন আইফোন 13 প্রো ম্যাক্স। মেঘের কথা বন্যা এক বিন্দুও বিশ্বাস করেনি, হেসে উড়িয়ে দিয়ে সে বলল, একটু পর আবার বলিস না যে 14 প্রো ম্যাক্স কিনতে যাচ্ছি, যাকে তার ভাই একটা আধভাঙা ফোন দিয়েছে ব্যবহারের জন্য, দিনে 100 বার বন্ধ হয়ে যায়, তার হাতে নাকি আইফোন। তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি? মেঘের উৎফুল্ল মেজাজ আচমকা বিগড়ে গেল, অভিমানী স্বরে বলল, কালকে আমার আবির ভাই এসেছে বিদেশ থেকে, সে নিয়ে এসেছে। বন্যা বলল, তাই বল, নয়তো তোর যে ভাই সে তো তোকে এই জীবনেও ফোন কিনে দিত না, তোর বাবা দিতে চাইলেও সে আসার মেরে ভেঙে ফেলতো। যাই হোক, আচ্ছা তোর এই আবির ভাইটাকে, যে তোকে ছোটবেলা মেরেছিল সে? মেঘ মুখ কালো করে বলল, হ্যাঁ আমার চাচাতো ভাই। বন্যা বলল, তা তোর প্রতি এত মায়া হলো কিভাবে ওনার? মেঘ বলল, জানি না, শুন তোকে কি বলি। বন্যা বলল, হ্যাঁ বল। মেঘ বলল, আসলে আজকে বিকেলে আমি তাকে দেখে ছোটখাটো একটা শখ খেয়েছি। বন্যা বলল, মানে? মেঘ বলল, কি সুদর্শন চেহারা, দাঁড়ানোর স্টাইল, লুক আর অগোছালো চুল দেখে আমার মনটা এলোমেলো হয়ে গেছে। আমি মনে হয় ওনার ওপর ক্রাশ খেয়েছি। বন্যা বলল, তোর মাথা ঠিক আছে তো মেঘ?